এই যে এই প্রসেসটা চললে তখন সে ফার্মার আর লস খাবে না। এতদিন তো মুরগি পালনের ভিডিও আপনাদের দেখিয়েছি, আজ আর পালন নয়। উৎপাদিত মুরগি কোন মার্কেটে বিক্রি করলে তবে সঠিক দাম পাবেন, আপনি কিভাবে হোলসেলারের সঙ্গে যোগাযোগ করবেন, কিভাবে কমার্শিয়াল প্রোডাকশন করে সেটা মার্কেটে বেচবেন, কোন মার্কেটে কোন মুরগির ডিম্যান্ড বেশি, পুরো তথ্যই দেব আজকের ভিডিওতে। এবং পরিচয় করাবো ওয়েস্ট বেঙ্গলের একজন খুব বড় বায়ারের সাথে, যে ওয়েস্ট বেঙ্গল থেকে মুরগি কিনে বিভিন্ন বাইরের রাজ্যে সাপ্লাই করছে। এবং কিভাবে মুরগি বিক্রি করলে, কোন সময় উৎপাদন করলে তবে আপনি সব থেকে বেশি দামে মুরগি বিক্রি করতে পারবেন, সেটাও থাকবে আজকের ভিডিওর মেন তথ্য। চলুন ভিডিওটা শুরু করা যাক এবং আজকে যার সঙ্গে কথা বলাবো তাকেও ভিডিওতে নিয়ে আসা যাক। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। তো আমার সঙ্গে এসেছে নদিয়া জেলার একজন খুব বড় সেলার নাসিম দা। তো বহুদিন ধরে মুরগি পালনের সঙ্গে যুক্ত আছেন, মুরগির বহু ফার্মারদের সঙ্গে কাজ করছেন এবং ওয়েস্ট বেঙ্গলের বহু জায়গায় মুরগি সাপ্লাই করছেন। চলুন তার সঙ্গে একটু কথা বলি। নমস্কার। নমস্কার নাসিম দা, কেমন আছেন? এই ভালো আছে, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আপনার পরিচয়টা একটু ছোটভাবে দিয়ে দিন, বহু ফার্মার নতুন দেখছে যারা আপনাকে চিনবে। নতুন আর কিছু দেখার নেই, সবাই চেনে এখন মার্কেটে। তবে এর আগে অনেক ভিডিও করেছি ফার্মিং নিয়ে, মানে কিভাবে পালন করতে হয়, ঠিক, সমস্ত মুরগি বা হাঁস, এগুলো আমাদের এর আগে অনেক ভিডিও দিয়েছি। তা সেই ধরনের কিছুতেই যাব না এবার পুরো একটা নতুন, মানে যেটা এখন সমস্যা ফার্মারদের, মার্কেটের সমস্যা, যে ঠিক কিভাবে কি করলে, কোথা থেকে কি করলে যে আমরা মালটা তৈরি করে সহজে বিক্রি করতে পারবো, মালটা কোথায় সঠিকভাবে ক্রয় করব, একদম তবে আমি সঠিক মার্কেটে সঠিক দামটা পাবো, একদম এই যে বিষয়গুলো নিয়ে আজ আলোচনা করব। এছাড়াও কোন মার্কেটে কোন মুরগির ডিমান্ড বেশি সেটাও তো জানা দরকার। এই দিক অনুসারে আছে, যেমন কিছু কিছু দিক আছে যে এটা এইদিকে চলে, ওটা ওইদিকে চলে না। আর কোন সময় আছে যে এই সময় হাঁস না করে মুরগি করলে ভালো, মুরগির জায়গায় হাঁস করলে ভালো হবে, এগুলো রয়েছে। আজকে পুরো তথ্য থাকবে। যারা ভিডিওটা দেখছেন ভিডিও নিচে কমেন্ট করুন এবং আপনি কোন ধরনের মুরগি পালন করেন সেটা ভিডিওর নিচে আমাদেরকে জানান। আমরা পরবর্তীতে আপনাদের বহু তথ্য নিয়ে আমরা আরো ভিডিও বানাবো। নাসিম দা, আপনার পরিচয়টা ছোট করে একটু দিয়ে দিন। আপনার কি নাম এবং কোথায় থাকেন আপনি? আমার নাম নাসিম মণ্ডল, আমার এলাকা হচ্ছে মায়াপুর সংলগ্ন সোনডাঙ্গা। আমার কোম্পানি প্রকৃতি ইনকিউবেটর হ্যাচারি। কত বছর হলো ব্যবসা হচ্ছে? আজ আমার ব্যবসা রানিং 3 বছর। 3 বছর, মানে এই সেলিং নিয়ে, মার্কেটিং নিয়ে 3 বছর। ওকে। তো আজকে আমরা যে প্রসঙ্গ নিয়ে কথা বলবো, চলুন একটু আমরা ফার্ম দেখতে দেখতে কথা বলি না? আচ্ছা, অবশ্যই। কি কি ধরনের ফার্মিং হয় আমাদের এখানে? ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন ধরনের আছে। যেমন প্রথমেই বলি, যেটা সব থেকে পপুলার মার্কেট, সোনালি আছে, করকনাথ আছে, টার্কি আছে, কোয়েল আছে, তিথি আছে, হোয়াইট পিকিং আছে, খাকি ক্যাম্বেল আছে, রানার আছে, আরো বিভিন্ন কিছু আছে। ওকে ওকে, এই ধরনের প্রত্যেকটাই আমাদের এখানে ফার্মিং হচ্ছে। সবচেয়ে বেশি কমার্শিয়াল কোনগুলো ফার্ম হয়? কমার্শিয়াল মধ্যে বলতে গেলে যদি মুরগির মধ্যে বলি, সব থেকে কমার্শিয়াল যেটা হয়তো সোনালি। আচ্ছা, তারপর করকনাথটাও করছে। আচ্ছা, তারপর এখন বর্তমান সময়ে তিথি, টার্কি এগুলো করছে। একটু মানে এগুলো কমার্শিয়াল দিকে আগাচ্ছে। সব থেকে বেশি হয় সোনালি, কিন্তু এগুলো আগাচ্ছে। হাঁস সেক্টরে যদি আসি, কোন ধরনের হাঁসের ক্ষেত্রে বেশি প্রোডাকশন খাকি ক্যাম্বেলটা করছে। আচ্ছা, তারপরেও এখন মানুষ একটু হোয়াইট পিকিং এর দিকেও আগাচ্ছে ফার্মাররা। আচ্ছা, ইন্ডিয়ান রানার মাংসের জন্য বা ডিমের জন্য করে না? ডিমের জন্য অবশ্যই, ওটা বেস্ট, ওটাও করে। ওকে। তো আমরা তো একটা ফার্ম দেখতে পাচ্ছি। তো এখানে আমরা কি কি ধরনের যতগুলো আইটেম বললাম সবই দেখতে পাবে মোটামুটি। আচ্ছা, ওকে। তার মানে কোয়েল, সোনালি, একদম সমস্ত কিছুই, টার্কি সবই দেখতে পাবো একদম। ওকে। তো আমরা কি একটু ফার্মটা ভিজিট? অবশ্যই। আচ্ছা, এখানে তো বাহ, দারুণ ফার্ম তো। অনেক রকমের ব্রিড দেখতে পাচ্ছি এখানে, যেগুলো কাজ করি সব কি আর কি রাখা হয়েছে। আচ্ছা, এই মালগুলো আমরা নানান জায়গায় নানান ফার্মাকে দিয়ে প্যারেন্টস করানো রয়েছে। সেখান থেকে ডিম কালেক্ট হয়, মেশিনে বসানো হয়, বাচ্চা ফোটানো হয়, আবার কোনো সেলিং এর দ্বারাই সেগুলো ফার্মারদের কাছে পৌঁছে দেয়। আবার সেই সেলিং এর দ্বারা ফার্ম থেকে আমরা মালগুলো কালেকশন করে বাইরে বাইরে সাপ্লাই করি। এইভাবে আমরা কাজ করতে থাকি। ওকে, এখানে কি কি আমরা দেখছি একটুখানি বলবেন? এই যে মাস্কবি, এটা। আচ্ছা, এটা মাস্কবি আছে। মাস্কবি, যেটাকে চীনা হাঁস বলে। হ্যাঁ, একটা হোয়াইট একটা ব্ল্যাক, দু রকম আছে। একদম দু রকম। আচ্ছা, রাজহাঁস রয়েছে। রাজহাঁস ওটা রয়েছে। আচ্ছা, ঠিক আছে। এটা তো মনে হচ্ছে টার্কি। এটা টার্কি আছে।
উপরেরটা হ্যাঁ টার্কি টার্কি আর এই এই ইয়েগুলোর মধ্যে কি ফেন্সি বার্ড রয়েছে নানান ধরনের, বিভিন্ন কালার বার্ড যেগুলোকে বলা হয় না, শৌখিন মুরগি, শৌখিন মুরগি একদম সব আরো রয়েছে। আচ্ছা আচ্ছা, পেছনে কি আছে ওইদিকে? ওটা কোয়েলের লেয়ার রয়েছে। আচ্ছা, এই লেয়ারটা এখানে রয়েছে। আমার আরো কিছু জায়গায় ফার্মারদের কাছে লেয়ার রয়েছে, যেগুলো আমি করি আর কি, মার্কেটিং এ ফার্মারদের নিয়ে কাজ। মাসকবি দেখছি মনে হচ্ছে এখানে, মাসকবি রয়েছে হাঁসের। হ্যাঁ হ্যাঁ, ওটাও প্যারেন্টস তৈরি হচ্ছে। আচ্ছা ওকে, বাহ, তার মানে সব রকমই এখানে রয়েছে। ঠিক আছে, পাশের রুমটা একটু দেখবো কি আছে। অবশ্যই। বাহ, এখানে তো মনে হচ্ছে হাঁসের বাচ্চা রয়েছে প্রচুর। ওই যে বাচ্চাগুলো বুডিং করা হয়, কিছুদিন বুডিং করে ওগুলো মার্কেটে ছাড়া হয়। ওকে, নেট জালের উপরে ব্রুডিং কেন? মানে হাঁস এমন একটা মানে প্রাণী, এরা জল থাকলে জল নিয়ে খেলা করে একদম নিচে কাদা করে ফেলবে, মাটি ভিজিয়ে ফেলবে। আর ওই জায়গায় থাকলে মাটি কাদা হচ্ছে, বা মাটি নেই তো কাদা হবে কি করে? ব্রুডিং যে নিউমোনিয়াটা হয় সেটা হবে না। আচ্ছা, ব্রুডিং নিউমোনিয়া বাঁচানোর জন্য ওটা করেছি, যেহেতু অল্প কিছু বাচ্চা। বাহ বাহ, ঠিক আছে। এই যে মুরগিটা দেখছি, এটা কি মুরগি? সাদা সাদা, এটা ব্রাহ্মা। আচ্ছা, এটা ব্রাহ্মা আছে। ওকে, আর এখানে যে হাঁসের যে বাচ্চাগুলো দেখছি, এখানে দু রকমের বাচ্চা হয়েছে। ওটা মাসকবি মানে চীনা হাঁস যেটাকে বলে, আর এটা রানার, ইন্ডিয়ান রানার। মাসকবি, এটা হচ্ছে রানার। ওকে, আর এখানে তো অনেক রকমের মুরগি দেখতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক রকম কিছু রয়েছে। সবই তো কালার বার্ড না? কালার বার্ড। আচ্ছা, তো আমরা পাশের ফার্মটা একটুখানি দেখে আসি। আচ্ছা, এবার আমরা দেখবো কি করকনাথ। এটা করকনাথের বাচ্চা রয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে করকনাথের সঙ্গে দেখছি একটু অন্য বাচ্চাও রয়েছে। আর কিছু রয়েছে আমাদের ঘরের বাচ্চা রয়েছে, সেগুলো একই সাথে কয়েকটা আছে ব্রুডিং করে দিচ্ছি। একই সঙ্গে ব্রুডিং হয়েছে? হ্যাঁ, ব্রুডিং এর জন্য তো কোনো সমস্যা হয় না না। না না, একদমই না, কারণ ফার্মের বাচ্চা এক জায়গায় সবই ব্রুডিং হতেই পারে। একদম, বিক্রির সময় বিক্রির পার্ট সেপারেট হয়ে যায়। হ্যাঁ, আপনারা তার মানে ব্রুডিং এর বাচ্চাও সাপ্লাই করেন? হ্যাঁ, ব্রুডিং এর বাচ্চা সাপ্লাই যেমন করে ডে অল থাকে তেমন ব্রুডিংও থাকে? ব্রুডিংও থাকে, দুটোই। আচ্ছা, ব্রুডিং এর বাচ্চা কত দিনেরটা বিক্রি করছেন? ম্যাক্সিমাম 25 দিন। মানে এটা কি বেরোনোর মতো রেডি হয়ে গেছে? রেডি হয়ে গেছে এটা। আচ্ছা, পেছনে তো আরো একটা ছোট দেখতে পাচ্ছি, ওটা 15 দিনে রয়েছে। ওটা 15 দিনের আছে? হ্যাঁ হ্যাঁ। ওকে, তার মানে ওটা আরেকটু বড় হবে, তারপরে সেল হবে? ওটা সেল হবে, এটা বেরিয়ে যাবে। আচ্ছা, তো তাহলে আমরা বাইরে কি বাকি কথা বলি নাকি? একদম। আচ্ছা, এবার চলে আসি আমি একটুখানি কমার্শিয়াল ব্যবসার কথাই। একদম। এই মুহূর্তে যারা মুরগি পালন করছে, বহু ফার্মারদের কাছে এরকম প্রশ্ন আসে, দাদা মুরগি তো উৎপাদন করব, কিন্তু বেচবো কি করে? মার্কেটে যখন উৎপাদন করে বিক্রি করতে যাচ্ছি, আপনারা বলছেন 200-250 টাকা দাম পাবো, আমি পাচ্ছি 160 টাকা, 190 টাকা, 180 টাকা। তাহলে আপনাদের কথার সঙ্গে তো মার্কেটের হিসাব মিলছে না। একদম, এটা কিন্তু 200-250 এটা সঠিক কথা, আবার 160 এটাও সঠিক কথা। কেমন বলে দেই, 200-250 এটা কি সবসময় চলবে? না, বুঝতে হবে কোন টাইমটা, এটাই হচ্ছে মার্কেটের। বুঝতে হবে যে কোন সময়টা আমি চাষ করলে এই আমার চালানটা গিয়ে ওই সময় উঠলে আমি 250 টাকা পাবো। যেমন ধরে নেন, সাপোজ বলে দিই, কেউ যদি জানুয়ারি মাসে ফার্মে মাল ঢোকায়, যদি দোলের সময় বার করতে পারে, যেটা দোল, ওই সময়টা 250 টাকা যায়। কেউ যদি এই যে বর্তমান সময় আজকে এই যে আমরা জুলাই মাসে দাঁড়িয়ে যাচ্ছি, এই সময় যদি কারো ফার্মে মাল থাকে, আজকে 1 মাস বয়স বা 20 দিন বয়স, তার মালটা কি উঠবে দুর্গাপুজোর সময়, সেই সময় মালের রেট বেশি থাকবে। আচ্ছা, বুঝতে হবে মার্কেটটা কখন ভালো যায়। তাহলে রেট কোন সময় কম থাকে? যেমন বলে দিই, এটা সাধারণ ব্যাপার, রেট কমতে থাকে যেমন মানুষ যে সময় মাংসের চাহিদা থাকে না, তখনই তো কমবে। যেমন কিছুদিন আগে একটা উৎসব গেল বকরিদ বলে, এর পরপরই কিন্তু মানুষের মাংস খাওয়ার মতো তো ইচ্ছা থাকে না। আচ্ছা, এই সময়টা এখন রেট কমতে থাকে। মানে এখনকার টাইম যদি বলি, তাহলে কি এখনকার বাজারে রেট কম আছে? এখন কমতে থাকছে, কিছুদিন আগেই রেট বেশি ছিল, মাল অনেক স্টক আছে, তাই এখন রেট কমছে। কিন্তু লস না সেটা, কিন্তু রেট কমছে। কিন্তু বছরের শেষে দেখা গেল সে প্রত্যেক লট যদি ঠিকঠাক টাইমে করে, এভারেজ সে কিন্তু 210 টাকা করে রেট পেয়ে গেছে। আচ্ছা, কখনো কম থাকবে, কখনো বেশি, এভারেজ। ওকে, কিন্তু চাষ করে যেতে হবে। এই যে এখন বর্তমান যে মার্কেট, যে মুরগির ক্ষেত্রে যদি বলা যায়, যেটা বলছিলাম যে সোনালির এই সময় একটু ডাউনে যাচ্ছে, কিন্তু এই মুহূর্তে হাঁসের রেডি মানে মাংসের জন্য দাম বেশি। হাঁসের কেউ আজ থেকে 2 মাস আগে এটা চাষ করতে, এই সময় তার প্রোডাকশনটা উঠতো। আচ্ছা, মানে হোয়াইট পিকিং এর কথা বলছেন কি? না, হোয়াইট পিকিং, রানার মাংসের জন্য সব রকম মাংসেরই এখন দাম বেশি। ওকে, হাঁসটা চলবে আর কি। আচ্ছা, টার্কির কথায় যদি আমি আসি, টার্কিরা যদি বলি, এভারেজ সারা বছর কিন্তু একটা ভালো মার্কেট থাকে, কিন্তু হিউজ মানে বেশি মার্কেট
চাহিদা থাকে ডিসেম্বর মানে বড়দিনের সময় অনেকটা দাম বেশি থাকে, সেই সময় দাম বেড়ে যায়। একদম অনেকটা বেড়ে যায়। ওকে। এবার যদি বলি যেগুলো আছে আমার কাছে, কোয়েল আছে, কোয়েল সারা বছর অ্যাভারেজ চলছে। আচ্ছা, সামনে যে মার্কেটটা আসছে পুরো শীতের সিজনটা, হ্যাঁ, ভালো রকম একটা দাম বাড়বে, সেই সময় কোয়েলের দাম বাড়ে। হ্যাঁ। মানে শীতকালে প্রোডাকশন বেশি উঠলে কোয়েলের দাম বেশি থাকে। একদম। ওকে, তাহলে এই যেমন প্রোডাকশন বেশি আসবে তার মানে তো চাষ করারও একটা সঠিক টাইম হতে হবে, একদম তবেই তবে এই সিজনে একদম তুলতে পারবো। একদম এটা তো সবসময় মেনটেন করতে হবে, যে কারণে ফার্মাররা লস খায়। এবং তারপরও লস খায় আরও একটা কারণ থাকে, প্রোডাকশন তো করলোই, একটা ভালো বায়ার দরকার আছে, বা কে মার্কেট যোগাযোগ কার কাছে ভালো, কে মালটা তুলে নিতে পারবে, বা তার কি চেন আছে। যেমন বলা যায় আমার যে কোম্পানি, এই যে প্রকৃত ইনকিউবেটর হ্যাচারি কোম্পানি, ফার্মার নিয়ে কাজ করছে, কিছু বায়ার নিয়ে কাজ করছে, মানে মার্কেটটাকে নিয়েই কাজ করছে, সবাইকে নিয়ে। ঠিক ঠিক। একটা ফার্মারকে চিক্স দেওয়া হলো, যে কোনো চিক্স হতে পারে, সে টার্কি হতে পারে, কোয়েল হতে পারে, সোনালি হতে পারে, খাকি ক্যাম্বেল হতে পারে, রানার হতে পারে, এভরিথিং সব কিছু একটা ফার্মারকে দেওয়া হলো, সে ফার্মার কাছে মালটা কালেক্ট করে একটা বায়ার দেওয়া মার্কেট চলে গেল। এবং মানে আপনারা কি এইভাবে করেন যে সময় যে প্রোডাক্টের একদম, ভালো দাম পাওয়া যায় সেই সময় ফার্মারকে সেটা করার জন্য সাজেশন এই গাইডলাইনটা আমাদের কাছে সবসময় থাকে, কারণ আমাদের তো সুবিধা হবে মার্কেটে মালটা সেল করতে, এবং সেই সময় প্রোডাকশন পেলে ফার্মারও পয়সা বেশি আমাদের পাবে, আপনাদেরও সেল করতে সুবিধা হবে। পয়সার থেকে বড় কথা হচ্ছে আমাদের কাছে মার্কেটে ধরে রাখা। প্রোডাকশন না থাকলে মার্কেট ধরে রাখবো কি দিয়ে, তাহলে মার্কেটটা হাতছাড়া হয়ে যাবে। এই সাজেশন দিতে থাকি আমরা সবসময়। ওকে, আচ্ছা, আরেকটা খুব বড় প্রবলেম আছে, সেটা নিয়ে আমরা একটু জানবো। বহু ফার্মাররা একটা কথা বলে যে দাদা আমি প্রথম মুরগি পালন শুরু করব, বা প্রথম হাঁস পালন শুরু করব, বা যে কোনো বার্ড নিয়েই করি না কেন, আমার তো অভিজ্ঞতা নেই, আমি 200, 300, 500 এরকম নিয়ে ফার্ম করি। শুরু করে ফেললো, তারপরে ফোন আসছে, দাদা আমি বেচবো কোথায়, আমার কাছে বায়ার পাচ্ছি না, কার কাছে মালটা দেবো, কেউ তো কিনতে আসছে না, ফোন করছি বলছে এত কম মাল নেবো না। এই প্রবলেমের সলিউশন কি? অ্যাকচুয়ালি যে ফার্মার সে ঠিক কথাই বলেছে, আর যে বায়ার সেও কিন্তু সঠিকটাই বলে যে কম মাল তুলবো কি করে। কিন্তু বায়ার কাছে দুটো মার্কেটেই থাকতে হবে, দু রকম মার্কেটই আছে, যে ও কম প্রোডাকশন করবে ওর মার্কেট নেই তা না কিন্তু। আচ্ছা, তাহলে কি চাষের পদ্ধতিটা বদলে ফেলা উচিত? অবশ্যই বদলে ফেলা উচিত, ছোট আর বড় দুটো মানে আলাদা করেই করা উচিত। যারা ছোট খামারি তাদেরকে সব একরকম হতে হবে, একদম। বড় কমার্শিয়াল যারা করছে তাদের প্রসেস সম্পূর্ণটাই আলাদা, কারণ যে ছোট খামারি সে নিশ্চয়ই 2000 করতে পারবে না, ঠিক। সে তাকে 200 করতে হবে, সে 200 করতে গেলে তাকে লোকাল বায়ার ধরতে হবে, লোকাল বায়ার ধরার জন্য তাকে 200 15 দিন পর পর তুলুক, সে 15 দিন পর পর রেডি মালটা বার করবে, লোকালে তার সাপ্লাই হয়ে যাবে। এছাড়াও সে বুডিংও করে দিতে পারে, বুডিং করলে বুডিং মালটাও সাপ্লাই হয়ে যাবে। ব্রুডিং মালও বিক্রি হয় মার্কেটে? একদম, 1 মাসে বুডিং করে দিক, আচ্ছা, 30 দিনের বুডিং করে দিক। আচ্ছা, ব্রুডিং মালটা কারা কেনে? সেটা আমরাই কিনবো। আচ্ছা, আপনারা নিয়ে নেন? আমরাই নিয়ে নেব। এটা নিয়ে কোন সময় বিক্রি হবে, মানে কারা এটা আবার রেডি করে বিক্রি করবে? এটা বড় যারা ফার্মার আছে তারা করবে। আচ্ছা, আমরা 10টা জায়গা থেকে তুলে 2000 দিয়ে দিলাম, একটা ফার্মে ঢুকিয়ে দিলাম, সেটা তারা বড় রেডি করে মার্কেটে সাপ্লাই করে দিল। আচ্ছা, এইভাবেও একটা ব্যবসা একদম করা যায়? এইভাবেও করা যায়। বাহ। আর বড় ফার্মারদের যেটা বলছেন, তাহলে বড় ফার্মার মিনিমাম কত ফার্মিং একটা করা উচিত? কমার্শিয়াল ফার্ম করতে গেলে সে 2000 করলে তো খুবই বেস্ট, কিন্তু 1500 নিচে নামা যায় না। তার একটা গাড়িতে 1.5 টনের বেশি মাল ধরে, হ্যাঁ, আর 1500 থাকলে 1.5 টন হয়ে যাচ্ছে। আচ্ছা, বাইরে আমি যে কোনো জায়গায় পাঠাতে পারবো, এবং নির্দিষ্ট একটা রেটও দিতে পারবো, কারণ সবসময় মালের সাথে একটা জিনিস অ্যাডজাস্ট করতে হয়, হ্যাঁ, রেটটা অ্যাডজাস্ট করতে দেখা গেল আমার মালের দাম 2 টাকা, হুম, গাড়ি ভাড়াটা বাদ দিতে হবে তো, ঠিক। গাড়ি ভাড়াটা ধরতে হবে তো। হ্যাঁ, এই দুটো ব্যালেন্স করতে গেলে যত কোয়ান্টিটি হবে গাড়ি ভাড়াটা আমার কম খরচ হবে পার পিছে। আর যদি কম কোয়ান্টিটি থাকে তাহলে দেখা গেল মানে 500 পিস নিতে গেলেও আমার গাড়ির খরচ যা লাগছে, একদম 2000 পিস নিতে গেলে আমার গাড়ির খরচ একই একই। তাহলে আমি সেখানেই আমার কস্টিংটা কমাতে পারছি। একদম, সেই কারণে বড় বায়ার সবসময় বড় মানে বড় ফার্মেই একদম যেতে চায়। একদম, তার প্রফিটটাও বেশি থাকবে। বাহ, এই জিনিসটা কিন্তু সত্যিই প্রচুর ফার্মাররা ভুল করেন। ফার্ম শুরু করেন, বড় বায়াররা এসে ফার্মে কিনে নিয়ে যাবে এটা ভেবে, কিন্তু সেই জায়গায় আপনার বায়ার কত পরিমাণ মাল দরকার সেটা না জেনে ফার্ম করলে কিন্তু বেশিরভাগ ফার্মাররা লসের মুখে পড়েন। এই প্রশ্নটা তাদের কাছ থেকে আসে যে আমি মাল উৎপাদন করেছি, বেচবো কার কাছে? তাহলে বেচার তিনটে পদ্ধতি দাদা বললেন। একদম, ফার্স্ট হচ্ছে আমি ছোট বায়ারদের, ছোট ছোট সেলারদের কাছে বেচবো। একদম, ছোট ছোট। দ্বিতীয়ত হচ্ছে আমি ব্রুডিং করে মার্কেটে ব্রুডিং বাচ্চা বিক্রি করে দেবো। একদম। তৃতীয়ত হচ্ছে আমি কমার্শিয়াল ফার্ম করব, কমার্শিয়াল বায়ারদের কাছে একবারে বেচে দেবো। একদম। বাহ, একটা দারুণ প্রসেস আমরা জানলাম। এই যে এই প্রসেসটা চললে তখন সে ফার্মার আর লস খাবে না, বা তার মালটা দাঁড়িয়ে আছে বিক্রি হচ্ছে না এটাও হবে না। রোলিংয়ে ব্যবসা হতে থাকবে। এবার কোনো মাসে কম বেশি তো হবে, অ্যাভারেজ একটা ইয়ারলি ভালো ইনকাম পাবে। আচ্ছা আচ্ছা, এইবার একটা জিনিস একটু জিজ্ঞাসা করার দরকার, সেটা হচ্ছে বহু লোক আছে এরকম যারা হয়তো সাফিসিয়েন্ট জায়গা নেই বলে ফার্ম করতে পারছে না, কিন্তু এই মুরগি রিলেটেড ব্যবসার সঙ্গে তারা যুক্ত থাকতে চায়। তাদের কি কিছু solution দারুণ আছে? কথা বলেছেন, এরকম রিকোয়ারমেন্ট আমার কাছে এসছে আগেও। একটা ভালো একটা কথা জিজ্ঞাসা করলেন। হ্যাঁ, এরকম অপশনও রয়েছে, তারা ছোট জায়গার মধ্যেই হয়ে যাবে।
আমরা তো এই যে নানান বললাম এতগুলো প্রোডাক্ট দেখালাম এতক্ষণ ধরে, এই যে সমস্ত প্রোডাক্টের যাতে ডিম আছে, হ্যাচিং ডিম আমরা উৎপাদন করি, সেই ডিমগুলো আমরা তো মেশিনে দাঁড়াতেই বাচ্চা ফোটাই। ঠিক, এ তো যেটা আর ইনকিউবেটর বলা হয়। একদম ইনকিউবেটর নিয়ে এসে করতে পারে। ছোট একটা জায়গা লাগবে, বেশি না, 10x10 ঘর হলেও হয়ে যাবে, আচ্ছা, কি 10x15 ঘর হলেও হয়ে যাবে। ছোট মানে ছোট বড় নানান রকমের মেশিন আছে, সে তার ক্যাপাসিটি অনুযায়ী নেবে, নিয়ে সে বাচ্চা উৎপাদন করে একদম। সেই বাচ্চাটা আবার মার্কেটে বিক্রি করতে পারে। না 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 না, মার্কেট বলতে সে আমাদেরকেই দেবে, আচ্ছা একদম, সেটা আমরা বায়ারদের আবার সাপ্লাই করে দেবো। আচ্ছা, যারা কিনবে ফার্মাররা তাদের কাছে আপনারা একদম দিয়ে একদম দেবেন। সেম ভাবে এতক্ষণ তো বলেছি যে আমরা কিভাবে করতে থাকি কাজ, যে ফার্মারদের নিয়ে বায়ারদের নিয়ে, তা ওই মেশিন নিয়েও সে কাজ করতে পারে। আচ্ছা, তাহলে কি আমরা একটু আপনার অফিস দেখবো, যেখানে আমরা আর লোকে এসে যোগাযোগ করতে পারে, সেটা কি আমাদের একটু দেখাবেন? অবশ্যই, অফিস তো দেখাতেই হবে, ওটা তো মাস্ট চলুন আমরা দরকার। একটু অফিস দেখে আসি। আচ্ছা, আমরা এতক্ষণ অনেক গল্প করলাম, অনেক আলোচনা করলাম ফার্মিং বিষয়ের ওপর এবং মার্কেটের ওপর। যারা আমার সাথে ব্যবসা করতে ইচ্ছুক এবং আমার এই কোম্পানির সাথে ব্যবসা করতে চান, তারা যদি আমার সাথে সাক্ষাতে কথা বলতে হয়, তাহলে আমার এইখানে আসতে গেলে ওই স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করুন এবং অ্যাড্রেসটা আমি এখন বলে দিচ্ছি এবং পরবর্তী সময় জেনে নিতে পারবেন। আমার অ্যাড্রেস হলো কৃষ্ণনগর, সোনডাঙ্গা নতুনপাড়া, মায়াপুর রোড। এছাড়াও গুগলে আমার সমস্ত ডিটেলস দেওয়া আছে, ওখানে লোকেশন পেয়ে যাবে, লোকেশন প্রকৃত ইনকিউবেটর হ্যাচারি সার্চ করলেও পেয়ে যাবে জিপিএসে গিয়ে, এবং ওখানে আমার নাম্বারও পেয়ে যাবে। আমার সাথে যোগাযোগ করতে গেলে এই স্ক্রিনে দেওয়া নাম্বার, গুগল থেকে কালেকশন নাম্বার দিয়ে যোগাযোগ করতে পারেন। অসংখ্য ধন্যবাদ সকলকে এতক্ষণ শেষ পর্যন্ত ভিডিওতে দেখার জন্য।